এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টো পাল্টার গল্প নয়। আমি অঙ্কিতা, আমার সাথে আছে সুমিতা পুত্তইদা। আজ আপনারা শুনবেন দেবশ্রী ভট্টাচার্যর লেখা আধার রাতে মরার গাড়ি। গল্পটা ভাল লাগলে নিচে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি চললাম, টাটা। শুরু করছি আজকের গল্প। রাজডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আজ থিকথিকে ভিড়। না, স্কুলের কোনো অনুষ্ঠান নয়, স্কুলে এখনো শীতের ছুটি চলছে। মানুষ জড়ো হয়েছে এখানকার নেতা হরিমোহন তালুকদারের কথায়। রাজডাঙ্গার মানুষ রোজ নাওয়া খাওয়া ভুলতে পারে, কিন্তু তাদের প্রিয় নেতা হরিমোহনের নাম নিতে কোনোদিন তারা ভোলে না। রাজডাঙ্গা কি ছিল আর কি হয়েছে, সবটাই এই হরিমোহন বাবুর জন্য। বাচ্চাদের স্কুল থেকে শুরু করে মহিলাদের স্বনির্ভর প্রকল্প, চাষিদের ব্যাংক থেকে কম সুদে ঋণ পাইয়ে দেওয়া, তারপর আরও কত কি। গ্রামে হাসপাতাল করে দেওয়া, লাইব্রেরি করে দেওয়া, সব দিকে তার নজর। এই আজকেও যে এই স্কুলের মাঠে সবাই জড়ো হয়েছে, সে কি শুধুই হরিমোহন বাবুর ভাষণের জন্য নাকি? মোটেই না। আজ এখানে একটা সববাহী গাড়ির উদ্বোধন হবে। আরে বললাম না, হরিমোহন বাবুর সব দিকে নজর। শুধু জীবন নয়, মৃত্যুর পরেও তো মানুষের কিছু প্রয়োজন থাকে, তখনও হরিমোহন বাবু সকলের পাশে থাকেন। আগে গ্রামের লোকেদের চ্যাঙাড়িতে করে কিংবা বড়জোর একটা ভ্যান গাড়িতে করে ঠেলতে ঠেলতে শ্মশানে নিয়ে যাওয়া হতো, কিন্তু সেটা কি ভালো দেখায়? প্রকাশ স্কুলের মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িটা দেখেই একগাল হেসে বলল, আরে কি গাড়ি মাইরি, এই গাড়িতে করে মরা নিয়ে যাবে? আরে এটা দেখে তো আমারই মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি। হরিমোহন বাবু ফুলের মালা গলায় দিয়ে মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে বললেন, ভাই সব, একটা মানুষ বেঁচে থাকতে কম সংগ্রাম করে না। সারা জীবন নিজের পরিবারের জন্য নিজের সাধ্যের বাইরে গিয়ে পরিশ্রম করে। মায়েরা সারাদিন কি অক্লান্ত পরিশ্রম করে নিজেদের সন্তানের জন্য। মৃত্যু তো একদিন আসবেই ভাই সকল। যারা আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য এত পরিশ্রম করলো, আমাদের কি উচিত না তার শেষ যাত্রাটাকে আর একটু সুন্দর করে তোলা? তাই জন্য আমার এই একটা ছোট্ট প্রয়াস, এবার থেকে রাজডাঙ্গার মানুষ ইহলোক ত্যাগ করবে এই গাড়িতে করে, একেবারে রাজার মতো। ভাষণ শেষ হতে না হতেই হাততালির ঝড় বয়ে গেল। হরিমোহন ফিতে কেটে সববাহী গাড়ির উদ্বোধন করল। প্রকাশ হাততালি দিতে দিতে একেবারে হরিমোহনের গায়ের উপর উঠে বলল, গুরু কি করেছ কি গুরু? কিন্তু এরকম একটা গাড়িতে মরা সবে ভাবলেই কেমন যেন লাগছে। গুরু, প্রথমবার কিন্তু তোমার শোয়ার দরকার। হরিমোহন চারদিকে তাকিয়ে সকলের মুখের ভাব বোঝার চেষ্টা করল। সবাই গাড়িখানা দেখে আপ্লুত। প্রকাশের কথা কি শোনা উচিত নাকি উড়িয়ে দেওয়া উচিত ঠিক বুঝতে পারছে না সে। দামু হালদার হরিমোহনের অনেক দিনের বিয়ে। হরিমোহন যখন ঠিক কোনটা করবে আর কোনটা করবে না বুঝতে পারে না, তখন হরিমোহন দামুর দিকে তাকায়। দামু তার কালো মোটা ফ্রেমের চশমাটা একটু ঠেলে নিয়ে বলল, তা মন্দ বলেনি প্রকাশ, তোমার জন্যই তো জায়গাটা আছে, সেটা ঠিকঠাক কিনা একটু জানতে হবে তো বই কি। এত গ্যাটের খসিয়ে কেনা হয়েছে,
সবটা দেখে শুনে নেওয়াটাই ভালো। তাই আর কি বলছি, একবার শুয়ে দেখেই নাও দেখিনি। আরে বলি, মরা তো আর বলতে পারে না। তুমি না হয় শুয়ে দেখে নাও না একবার দাদা। হরিমোহনও সেই কথাই ভাবছিল। এমনই হয় বারবার। দামু যা বলে সেটাই মনে মনে জাস্ট ভাবে হরিমোহন। শুধু সে মুখ ফুটে বলার আগেই বলে দেয় দামু। হরিমোহন আবার গলা ঝাড়া দিয়ে বলল, ভাই সাহেব, গাড়িটা চালু করেই আমার কাজ শেষ হয় না। কোনো মৃতদেহ এই গাড়িতে চড়াবার আগে আমি নিজে এই গাড়ি চড়ে দেখতে চাই সত্যি এটা কোনো মৃতদেহ নিয়ে যাওয়ার উপযুক্ত কিনা। ভাই সাহেব, তোমাদের কথা ভাবতে ভাবতে আমার রাতে ঘুম আসে না। তোমাদের যাতে বিন্দুমাত্র অসুবিধা না হয়, বেঁচে থাকতেও নয়, মরে গেলেও নয়, সেটা দেখা আমার কর্তব্য। এত অবধি বলেই হরিমোহন একবার তাকালো দামুর দিকে। এসব মঞ্চে হরিমোহন যে লম্বা লম্বা ভাষণ দেয়, সেগুলো সাধারণত দামুই লিখে দেয়। এখন হঠাৎ করে গাড়িতে ওঠার আগে কিছু কথা বলতে হলো বলে হরিমোহন নিজেই বলতে শুরু করে দিয়েছিল। তা যা বলল সেটা ঠিক আছে কিনা জানার জন্য সে একবার আর চোখে তাকালো দামুর দিকে। দামুও ইশারা করে জানিয়ে দিল, যা বলছে বেশ বলছে, আর বলার দরকার নেই। হরিমোহন গলাটা আরেকবার ছেড়ে নিয়ে হামাগুড়ি দিয়ে উঠে পড়ল সেই সববাহী গাড়িতে। যেখানে মৃতদেহ শুয়ে থাকার কথা, সেখানে সে নিজেই শুয়ে পড়ল। গাড়িটাও চলতে শুরু করলো। গাড়ি চলার তো কথা ছিল না, দামু বলেছে হয়তো। ঠিক আছে, অসুবিধা নেই। শুধু শুধু শুয়ে কি হবে, এক চক্কর গ্রামটা না হয়ে এই গাড়িতে করেই ঘোরা হোক। চারদিকে আবার হাততালির ঝড় উঠল। সেই মধুর ধ্বনি শুনতে শুনতে হরিমোহন আরামে আয়াসে চোখ বুঝল। হঠাৎ কি যেন একটা হলো। হরিমোহনের মনে হলো কে যেন ওর গলাটা টিপে ধরেছে। সে দু হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু হাত পা যেন তার অসাড় হয়ে গেছে। ঠিক মরাদের যেমন হয়, চোখ দুটো যেন গদের আঠা দিয়ে সেটে দিয়েছে কেউ। গাড়িটা হু হু করে ছুটে চলেছে। হরিমোহনের শরীরটা টাল খাচ্ছে বারবার। এই বোধহয় উল্টে যাবে। মরার গাড়িতে শুয়ে কি তবে সে সত্যি মরে গেল? ভয়ে হরিমোহন চিৎকার করে ওঠার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে স্বর বেরোলো না। বুকের মধ্যে ধুকপুকটা বোধহয় এবার সত্যি বন্ধ হয়ে যাবে। হঠাৎ কি যেন কানে কানে বলে উঠল, মরা তোলার গাড়ি করেছিস কেন রে? মরা কথা বলে না তাই? এবার থেকে বলবে, সবাইকে বলে দেব, আমি সবাইকে বলে দেব। এতক্ষণে যেন গলা দিয়ে স্বর বের হলো হরিমোহনের। এবারে চিৎকার করে উঠল সে, কি বলে দেবে? কি চাও তুমি? এবার কে যেন তার ঠ্যাং ধরে টানছে। হরিমোহনের চোখ খুলল। এতক্ষণ চেষ্টা করেও চোখ দুটো খুলছিল না। এখন সব ঠিকঠাক। দামু তার পায়ের কাঁচের দরজাটা দিয়ে হাত বাড়িয়ে টানছে। আরে ওঠো, আরে এই ওঠো ওঠো, আরে এই হলোটা কি? আরে তুমি দেখি একদম শুয়ে ঘুমিয়েই পড়লে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। চলো, এখানকার কাজ শেষ। এখন ওই খালপোদায় একটা মেয়েদের নতুন স্কুল খুলেছে না, ওটার উদ্বোধন রয়েছে, যেতে হবে। হরিমোহন উঠে বসল। না, গাড়ি তো চলেনি। যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। তাহলে সে কি এতক্ষণ স্বপ্ন দেখছিল নাকি? দামু আবার তাকে ঠেলা দিয়ে বলল, আরে হলো কি হরিদা, আরে বেরিয়ে এসো বেরিয়ে এসো। হরিমোহন বেরিয়ে এলো আবার হামাগুড়ি দিয়ে। প্রকাশ আবার হাততালি দিয়ে লাফাতে লাফাতে এসে বলল, গুরু কি দিয়েছ গুরু? আমার শুয়েছিলে যেন পুরো মরা লাগছিল। সাবাস গুরু, একদম মরার মতো দেখতে লাগছিল তোমায় গুরু। হরিমোহন ভ্রু কুঁচকে প্রকাশকে ধমক দিয়ে কিছু একটা বলার চেষ্টা করে,
কিন্তু তার আগেই দামু তাকে আটকে দেয়। হয়েছে হয়েছে, বাদ দাও, অনেক হয়েছে। ওর পেছনে আর লাগতে হবে নি। ওটার মাথায় এমনিতেই পোকা আছে, কখন কোথায় কি বলে তার ঠিক নেই। শেষটা বলে দাও। হরিমোহন এখনো যেন ঠিক স্বাভাবিক হয়নি। সে ফ্যাল ফ্যাল করে দামুর দিকে তাকিয়ে বলল, কি বলবো? কি আবার বলবে, বলো যে আমি নিজেই শুয়ে দেখে নিয়েছি, গাড়ি একদম ফিটফাট, মানে একদম নিশ্চিন্তে মৃতদেহ নিয়ে যাওয়া যেতে পারে, প্রবলেম সলভ। হরিমোহন আবার গলা ঝাড়া দিয়ে বলে উঠল, ভাই সব আমি নিজে শুয়ে দেখেছি। এত অবধি বলার পরেই কি যেন হয়ে গেল হরিমোহনের। মনে হলো একটা কালো ধোঁয়া ঢুকে গেল গলার ভেতরে। হরিমোহন বলতে শুরু করলো, ভাই সব আমি নিজে শুয়ে দেখেছি, এই গাড়িতে মৃতদেহের তলায় গাঁজা, আফিম এবং অন্যান্য আরো নেশা ও মাদক দ্রব্য লুকিয়ে নিশ্চিন্তে পাচার করা যেতে পারে। আমার এই গোপন ব্যবসার খবর যারা জানতে পারে, যারা আমাকে ভয় দেখায়, পুলিশকে সব বলে দেবে বলে হুমকি দেয়, তাদের আমি একেবারে এবার থেকে গাড়ি করেই পার করে দেব। এতদিন সেই মরাগুলোকে এদিক ওদিক সরাতে অসুবিধা হচ্ছিল, এবার থেকে আর হবে না। এই সব বাড়ি গাড়িতে খুব সহজে আর তাড়াতাড়ি সেগুলো নিয়ে যাওয়া। কি যে বলে চলেছে হরিমোহন ভগবান জানেন। দামু খানিকক্ষণ হাঁ করে তাকিয়ে রইল হরিমোহনের দিকে। এসব সে কি বলে চলেছে? একটু বাদে সম্বিত ফিরে পেয়ে ঝাঁপিয়ে পড়ে আটকাতে গেল সে হরিমোহনকে। কিন্তু ততক্ষণে তো যা হওয়ার হয়ে গেছে। গ্রামের সমস্ত ভিড়টা হাঁ করে শুনেছে হরিমোহনের কথা। দামু প্রাণপণে হরিমোহনের হাত চেপে ধরে আটকানোর চেষ্টা করল। মাইকটাও একেবারে ফেলে দিল, কিন্তু কে কাকে আটকাবে? হরিমোহন আবার মাইক তুলে নিজের মনের আনন্দে বলে যেতে লাগলো, ভাই সব এই যে দেখছেন দামু, আপনারা কি ভাবছেন এ শুধু আমার আগে পিছে এমনি এমনি ঘুরে বেড়ায়? আমাদের দাদা, আমাদের দলের সেনাপতির দৃষ্টান্ত অনুসরণ করে আমি কোথায় কি পাচার করি, কাটমানি খাই, মিড ডে মিলের রেশন সরাই, ড্রাগসের ব্যবসা করি, সব জানে, সব দেখে। আমার সমস্ত কাজের ম্যানেজার ওই, আরে ম্যানেজার কি বলছি, আমি যা করি সব তো ওর বুদ্ধিতেই করি। দামু এবার আর কোনো রাগ ঢাক না করে সোজা হরিমোহনের মুখে চাপা দিয়ে মাইক থেকে ওকে সরিয়ে আনলো। প্রকাশ অভ্যাস মতো তালি বাজাতে গিয়ে হঠাৎ থেমে গিয়ে বলে উঠল, এই মেরেছে, এ মরার কাটে শুয়ে গুরু হঠাৎ এমন সত্যি কথা বলতে শুরু করলো কেন রে বাবা? আরে কি হয়েছে নাকি তোমার? মাথাটা আবার খারাপ হয়ে গেছে নাকি? এক হাট লোকের সামনে কি বলে এলে সব উল্টো পাল্টা? পেশার লোক ছিল, কাল যদি খবরের কাগজে প্রথম পাতায় ছাপে এসব, তাহলে বুঝতে পারছো কি কেসটা খাবো? কাকে যে কি বলে সামলাবো কিছুই তো বুঝে উঠতে পারছি না। হরিমোহন থম মেরে বসে রয়েছে। আজকের স্কুলের মাঠে যা যা ঘটেছে তার অর্ধেকের বেশি তার স্মৃতি থেকে উধাও হয়ে গেছে। সববাহী গাড়ি থেকে নামার পর বেশ কিছুক্ষণ সে অনেক উল্টোপাল্টা কথা বলে গেছে, কিন্তু কি যে বলেছে তার এক বিন্দুও মনে পড়ছে না। দামুর বকুনি শুনে এটুকু বুঝতে পারছে সে নিজেই নিজের নিতম্ভে একেবারে বাঁশ নিয়েছে, যাকে বলে কেস একেবারে জন্ডিস। তাও ভাগ্য ভালো মাঠের বাইরে পাড়ায় পাড়ায় এবার মাইকটা লাগানো হয়নি, তাহলে আর দেখতে হতো না। মুখে মুখে খবর ছড়াবার আগে এই খবর নিজে একেবারে বাড়ি বাড়ি গিয়ে সশরীরে হাজির হয়ে যেত, কিন্তু তাতে আরও বিপদ বাড়বে। এখন তো যে যার ইচ্ছে মতো একটু পালিশ মেরে বলবে সবাইকে। শুভ, সব সব শুভর কাজ। ও ফিরে এসেছে, ও সবাইকে বলে দেবে। সববাহী গাড়িতে শুয়ে যখন হরিমোহনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিছুক্ষণের জন্য অকেজো হয়ে গিয়েছিল,
তখন কানে কার যেন কথা ভেসে এসেছিল। এতক্ষণে মনে পড়ল গলাটা ঠিক শুভর মতো। দামু বেশ খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল হরিমোহনের দিকে। বোধহয় ভালো করে বোঝার চেষ্টা করছে যে হরিমোহন কি বলছে। এই সত্যি কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কে শুভ? ওই সেই ছেঁড়া যেটাকে আমরা টপকে দিলাম, পিটিয়ে মেরে জঙ্গলের ধারে নদীতে ফেলে এলাম, সেটা আবার বেঁচে ফিরে এসেছে? অসম্ভব। ওরকম মার খাওয়ার পরে যদিও বা বেঁচে থাকে, ওই নদীর সাঁতরে ওঠা অসম্ভব। তাও আবার যদি কপালের নাম গোপাল করে ওঠে, ওই জঙ্গল থেকে ফিরে আসবে কি করে? আর জানো না জঙ্গলে দুটো চিতাবাঘ আছে, দেখলে এই টুটি টিপে দেবে একেবারে, চড়াই পাখি উড়ে যাবে একেবারে। ও এখানে এসে এক আধ লোকের মাঝখানে তোমার কানে কানে কথা বলে গেল, কই দেখলাম না তো। হরিমোহন এবার চেয়ার ছেড়ে উঠে একেবারে দামুর সামনে এসে বলল, বেঁচে নেই, ও বেঁচে নেই, ভূত হয়ে গেছে। ও ভূতই আমাকে বলেছে ও নাকি সব বলে দেবে। ও ও আমার হয়ে সব বলে দিয়েছে। তুই বিশ্বাস কর, মাঠে দাঁড়িয়ে আমি যেগুলো বলেছি ওগুলো ওগুলো আমার কথা নয়। ও ও আমার হয়ে বলে দিয়েছে, তুই বিশ্বাস কর। দামু এবার হরিমোহনের হাত ছাড়িয়ে পিছিয়ে এসে বলল, হ্যাঁ হয়েছে হয়েছে, অনেক হয়েছে। কি ব্যাপার বলো তো তোমার? এই তোমার মতো নেতাদের না একেবারে বিশ্বাস নেই মাইরি। আমার পেছনে আবার কোনো তাল করছো নাকি? নিজে পাগল সেজে পালিয়ে যাবে আর তারপর শালা আমি ফেসে যাব? এসব সিয়ানাগিরি করো না মাইরি, সব বুঝে গেছি আমি। অনেক ঘাটে জল খেয়ে এখানে দাঁড়িয়ে আছি দাদা, গুরুদেব পিকের দিব্যি বলছি। আমাকে একদম এসব ঢপবাজি কীর্তন শোনাবে না কিন্তু। আমার কাছে সব প্রমাণ আছে, সব ফাঁস করে দেবো আমি। দামু চিৎকার করতে করতে চলে গেল। একলা ঘরে আবার চেয়ারটার মধ্যে ধপ করে বসে পড়ল হরিমোহন। বেশি না, মাস কয়েক আগের কথা। রাজডাঙ্গা মাধ্যমিক স্কুলের প্রাক্তন হেডমাস্টার নৃপেন্দু বাবু এসেছিলেন হরিমোহন বাবুর সাথে দেখা করতে। সাথে ছিল তার ছেলে শুভ, সবেমাত্র বিএ পাশ করেছে। নৃপেন্দু বাবু হরিমোহনকেও পড়িয়েছেন এককালে, তাই তার আলাদাই খাতির। হরিমোহন ভালো বোন চায়নার কাপে তাকে চা করে খাওয়ালো। তখন আমের সিজন ছিল, ভালো আম খাওয়ালো। তা সব খেয়ে দিয়ে নৃপেনবাবু বললেন, বাবা হরিমোহন, আমার বয়স হয়েছে। এই শুভ আমার একমাত্র ছেলে, বড় ভালো ছেলে, সৎ পরিশ্রমী, বিএ পাশ করেছে। এবার কলকাতায় গেলে হয়তো একটা চাকরি হয়ে যাবে, কিন্তু আমার এই বয়সে ওকে আমি কাজ ছাড়া করতে চাই না। অবশ্য ও বলেছিল আমাকেও ও কলকাতায় নিয়ে গিয়ে রাখবে। তবে কি জানো তো, এই বয়সে আর ঠাই নাড়া হয়ে বাঁচতে ভালো লাগে না। তা তোমার এখানে কত ব্যবসা, নানান রকম কাজ। তা বাবা, আমার ছেলেটাকে একটু দলে নিয়ে নাও না। হরিমোহন ছেলেটার দিকে তাকালো। সত্যি একেবারেই নিপাট ভালো মানুষ যাকে বলে। জগতে অসৎ লোক যে থাকতে পারে এরকম কোনো ধারণাই নেই যেন। হরিমোহন ভেবে দেখল, ব্যবসা তো তার প্রচুর, দেশের দশের সেবার আড়ালে হেন অসামাজিক ব্যবসা নেই যে সে করে না। এসব ব্যবসার জন্য শুভর মতো লোকের দরকার পড়ে বই কি। একটা চাকরি দিয়ে ছেলেটার সারা জীবন কিনে নেওয়া, এসব কাজে টাকার কোনো হিসেব লেখা থাকে না, তাই প্রায় টাকা লোপাট হওয়ার ভয় থাকে। এই শুভর মতো লোকেরা মরে গেলেও টাকা তছরূপ করতে দেবে না, আর চাকরি দিলে চিরকাল বশংবদ হয়ে থাকবে। হরিমোহন একেবারে মধুমাখা গলায় বলল, মা, এটা আবার একটা কথা হলো নাকি? ও তো আমার ভাইয়ের মতো, আমার ব্যবসা তো ওরও ব্যবসা, আমার কাজ কারবার তো ওরই সব।
হরিমোহন সাধারণত এত বড় সিদ্ধান্ত নিজে নেয় না, দামুর সাথে কথা বলেই নেয়, কিন্তু এবার নিজে নিজেই নিয়ে ফেলল। আর এখানেই হয়ে গেল ভুলটা। শুভ টাকা তছরূপ করল না বটে, তবে হরিমোহনের আসল ব্যবসার হদিশ পাওয়া মাত্র একেবারে টিকটিকির মতো সব খুঁচিয়ে বার করে উঠে পড়ে লাগলো পুলিশের কাছে সব ফাঁস করে দেওয়ার জন্য। বেটা থানা অবধিও পৌঁছে গিয়েছিল। নেহাত এখানকার রাজডাঙ্গার থানার পুলিশ হরিমোহন বাবুর কেনা, তাই আর কিছু করে উঠতে পারল না বেচারা। তাও ছাড়তে চায় না শুভ। কলকাতার কাগজে এই নিয়ে একটা আস্ত আর্টিকেল ছাপিয়ে দিল কোনো এক বন্ধুর দাদাকে ধরে। না জানি আর কি প্ল্যান ছিল ব্যাটার। তার আগেই দামু লোকজন লাগিয়ে ছেলেটাকে পিটিয়ে আধমোড়া করে জঙ্গলের ধারে নদীতে ফেলে দিয়ে এলো। ছেলেটা অবশ্য মরতে মরতেও বলেছিল সে সব কথা একদিন ফাঁস করে দেবে। কিন্তু রাজডাঙ্গার মানুষ শুভকে আর খুঁজে পায়নি। নৃপেন বাবু বার কয়েক থানার চক্কর কাটলেন, হরিমোহনের কাছেও বার দুয়েক এলেন। তারপর কোথায় যে চলে গেলেন কেউ জানে না। হরিমোহন অবশ্য বেঈমান নয়। নৃপেন বাবুর ভাঙা বাড়িটাকে সারিয়ে সরিয়ে গ্রামের ছেলে মেয়েদের জন্য একটা লাইব্রেরি করে দিয়েছিল। অবশ্য ইলেকশনের সময় ওই লাইব্রেরিতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। তার কারণ বইয়ের আড়ালে বোমা, খাতার পেছনে কার্তুজ, ওই ভোট নামক মহাযুদ্ধের মহাপ্রস্তুতি। আজ একলা একলা বসে বসে এসব কথা মনে পড়ছিল হরিমোহনের। একা একা বসে থাকতে থাকতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে খেয়াল হয়নি তার। ঘরের আলোটাও জ্বালানো হয়নি। গ্রামগঞ্জের ব্যাপার, সন্ধে হলেই বড় মশার উৎপাত হয়। মশার কামড়ে খানিকটা উত্তক্ত হয়ে জেগে উঠল হরিমোহন। অন্ধকারের মধ্যে একা একা সে বসে আছে। খানিকটা বিরক্তের সাথে সে বলে উঠল, কি মুশকিল, আলোটাও কেউ জ্বালায়নি, আশ্চর্য তো। হরিমোহন উঠল বোধহয় আলোটা জ্বালাবে বলে, পাটাও বাড়ালো, কিন্তু আর এগোতে পারল না। ধমাস করে আছাড় খেয়ে পড়ে গেল। পা দুটো যেন মাটির সাথে আটকে গেছে। আবার কি তবে সকালের মতো অবস্থা হলো নাকি তার? হরিমোহন দু হাত দিয়ে নিজের পা দুটোকে টানার চেষ্টা করল, কিন্তু সেটা এখনো একইভাবে আটকে আছে। হরিমোহন এবার ভয়ে চিৎকার করে উঠল, দামু, দামু কোথায় গেলি রে? আরে কেউ আলোটা জ্বালা না, চারদিকে চারদিকে এত অন্ধকার কেন? দরজার দিকে একটা আবছা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। অন্ধকার, চারিদিক অন্ধকার। হরি কাকা, অন্ধকারে তোমার এত ভয় কেন? তোমার পুরো জীবনটাই তো অন্ধকারে কেটে গেল। এই সামান্য অন্ধকার দেখে এত চেঁচামেচি করছো কেন? হরিমোহনের কথা আটকে গেল। ছায়া মূর্তিটা একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে। আজ সকালে ওই নতুন কেনা মরার গাড়িতে শোয়ার পর তোমাকে না দারুণ লাগছিল, শুধু একটু বাকি থেকে গেল। মরার সাজটা হলো না। একটা সাদা চাদর, কয়েকটা রজনীগন্ধার মালা, কটা ধূপকাঠি, এগুলো না হলে মানায় কি? হরিমোহন ভয়ে তার পা দুটোকে আরো জোরে টানতে লাগলো।
আগের ইন্সপেক্টরটা তো হাতের মুঠোয় ছিল, কিন্তু এবারেরটা একেবারে অন্য ধাতুর। আমাদের সাথে পারবে না। নতুন মরার গাড়ির মরার তলায় মাল নিয়ে এসেছি। মালগুলো জঙ্গলের ঠেকে রেখে বডিটা জঙ্গলে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিতে হবে। দামু একটানা কথাগুলো বলে গেল। প্রকাশ হাতে তালি দিয়ে লাফিয়ে তার প্রায় গায়ের ওপরে সে বলল, মরাটা কোথায় যাওয়া করলে গো? ধর, একটা বেওয়ারিশ মরা হাসপাতাল থেকে তুলে নিয়ে এসেছি। অ্যাম্বুলেন্স আর এই সব বাইক গাড়ি এসবের ধারে কাছে ওই পুলিশ ঘেঁষে না। আচ্ছা, গুরু কোথায় গেল? তাকে তো দেখছি না। প্রকাশের প্রশ্নের উত্তরে বিরক্তিতে চারপাশটা দেখে নিয়ে দামু বলল, এত বাদ দে তো, ওনার মাথা খারাপ হয়ে গেছে। ওই মরার গাড়িতে শোয়ার পর থেকে চারিদিক শুধু ভূত দেখছে আর উল্টো পাল্টা বকছে। সববাহী গাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে, মরাটাকেও সুন্দর করে ফুলমালা দিয়ে সাজানো হয়েছে, আর তার বিছানার তলায় লোকানো আছে ড্রাগস। উত্তরের দিক থেকে আসছে এই মাল, জঙ্গলের গুদামে থাকবে কদিন, তারপর নদীপথে একটা ভাড়া করা ট্রলারে করে সোজা পেটুয়াঘাতের বন্দরে। একটু ঘুরপথে হয়ে যায় ব্যাপারটা, কিন্তু লাভ করতে গেলে একটু তো দাম দিতেই হবে। দামু ব্যবসা করার নতুন এই ফন্দি এঁটেছিল অনেক দিন ধরে। পুলিশ থানার সামনে দিয়েই গাড়িটা হু হু করে ছুটে গেল জঙ্গলের দিকে। জঙ্গলে লোকানো গোদাম ঘরে মালগুলো লুকিয়ে রাখার সময় একবার কেমন যেন সন্দেহ হলো প্রকাশের। ও দাদা, মরাটা কেমন যেন নড়ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কেমন যেন নড়ছে মনে হচ্ছে। সে আবার কি? দামু ফিচিক করে আওয়াজ করে বলল, তোদের দুজনেরই দেখি একই অবস্থা। দুটো পাগল হয়ে গেছিস। গাঁজা ফাজা টেনে এসছিস নাকি? কতবার বলেছি কাজের দিনে এইসব করবি না। আরে দুদিনের বাসি একটা মরা তুলে নিয়ে এসছি হাসপাতাল থেকে, সেটা নড়বে চড়বে কি করে শুনি? সব মাল গুদামে রেখে প্রকাশ আবার এগিয়ে গেল মরাটার দিকে। তাহলে কি এটাকে জ্বালিয়ে দেবো? একদম পুরো জ্বালিয়ে দে। মরাটাকে বার করে এনে মাটিতে রাখার সময় আবার কেমন যেন সন্দেহ হলো প্রকাশের। ও দাদা, তুমি যা বললে দুদিনের বাসি মরা, এ তো একদম নরম তুলতুলে গো। এর তো শুকনো কাঠ হয়ে যাওয়ার কথা, গন্ধ তো বেরোচ্ছে না। দামু আবার ধমক দিয়ে ওঠে, আরে তোর হারামি, আরে মরে গিয়ে পচে গেছে তাই একটু তুলতুল করছে, আর গন্ধ? আরে মরকট দেখছিস না কত ফুল আছে, সেই জন্য তো গন্ধ পাচ্ছিস না। প্রকাশের মাথায় কিছু ঢুকছে না। যাকগে, এই মোটা মাথায় এসব কথা যত কম ঢোকে ততই ভালো। বেশি দেরি না করে সেই মরাটাকে কয়েকটা শুকনো ডালের ওপর রেখে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দিল। সামান্য কয়েকটা মুহূর্ত, তারপরেই হঠাৎ সেই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। সারা জঙ্গল সেই চিৎকারে কেঁপে উঠল। দামু আর প্রকাশ অবাক হয়ে দেখল দাউ দাউ করে চলতে থাকা মরাটা উঠে দাঁড়িয়েছে, যন্ত্রণায় ছটফট করে চিৎকার করছে। বলেছিলাম দামু, বলেছিলাম ওই লোকটা, ওই শুভ আবার ফিরে এসছে। ও সব বলে দেবে, ও সব বলে দেবে। সারা গা জ্বলে গেলেও মুখটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। হয়তো বোঝানোর জন্যই শুধু এটুকুতে এখনো আগুন ধরেনি। দামু দু চোখ বিস্ফারিত করে বলল, হরিদা, গুরু, তুমি এতক্ষণ মরা সেজে শুয়েছিলে কেন? এইসব প্রশ্নের উত্তর দেওয়ার শক্তি তখন আর নেই হরিমোহনের। আস্তে আস্তে তার পুরো শরীরটাকে আগুন গিলে খেয়ে নিল। শুধু জঙ্গলের মধ্যে তার শেষ কথাগুলো ভাসতে লাগলো হাওয়ায়। বলে দেবে, ও সব বলে দেবে, ও সব বলে দেবে, ও সব বলে দেবে। আস্তে আস্তে গুদাম ঘরের পেছন থেকে একটা আওয়াজ ভেসে এলো। সকালে ওকে মরার গাড়িতে শুয়ে থাকতে দেখে বড় ভালো লাগলো। তোদের নতুন সুন্দর গাড়িতে
একটা দুদিনের বাসি মরা ভালো লাগে নাকি? তাই তো তোদের গুরুকেই সাজিয়ে গুছিয়ে নিয়ে এলাম। ভালো হয়েছে না? গুদামের পিছন থেকে একটা ছায়ামূর্তি ক্রমশ এগিয়ে আসছে। দামু প্রকাশ দলবল নিয়ে ছুটে পালিয়ে গেল। ঠিক কোন দিকে যে গেল সেটা আর বোঝা গেল না। ছায়ামূর্তি হেসে উঠল হো হো করে। বলে দেব, সব বলে দেব এবার। মরাও কথা বলে। রাজডাঙ্গার পাশের জঙ্গলে আগুন দেখা যাচ্ছে। আগুন ছড়িয়ে গেলে মারাত্মক বিপদ হবে। পুলিশ, গাঁয়ের লোক সবাই ছুটে এলো। নদী আছে সামনে, আগুন নেভানো খুব একটা অসুবিধার কাজ হবে না। কিন্তু এখানে আসার পর পুলিশের চক্ষু চড়ক গাছ। আস্ত একটা ড্রাগসের গুদাম আছে। আরো অদ্ভুত ব্যাপার, একটা পুড়ে ঝামা হয়ে যাওয়া মৃতদেহ পড়ে আছে তাদের সামনে। হরিমোহন বাবুর কেনা নতুন সববাহী গাড়িটাও আছে। সেখানে আবার দুদিনের বাসি একটা মরা। সেদিনের পর থেকে দামু আর প্রকাশের কোনো খোঁজ পাওয়া যায়নি। লোকে বলে জঙ্গলে নাকি দুটো চিতাবাঘ আছে। দুজনেরই টুঁটি টিপে ধরেছে বোধহয়। শেষ হলো আজকের গল্প। দেবশ্রী ভট্টাচার্যর লেখা গ্রাম বাংলার ভূতের গল্প আঁধার রাতের মরার গাড়ি। হরিমোহন বাবুর ভূমিকায় সাগর কুমার পাঠক, দামু আর শুভর ভূমিকায় সুমিতেন্দ্র, গল্পপাঠ প্রকাশ, আর নৃপেনবাবুর ভূমিকায় রয়েছি আমি প্রত্যয়। আসুন আসুন, গাবতলার আড্ডায় আপনাদের সবাইকে সুস্বাগতম। আচ্ছা, আজকে আড্ডাটা শুরু করার আগে আ ভেরি স্পেশাল মেনশন টু ছোট্ট অঙ্কিতা, যার গলায় আজকের গল্পের ইন্ট্রোটা আপনারা শুনেছেন। কেমন লাগলো বাচ্চা মেয়েটার গলা আমাদের কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। তাহলে চলে যাই কমেন্ট সেকশানে। আমাদের মেম্বার আশু বলছে, লাস্ট 15 দিন একদম মোবাইলে টাইম স্পেন্ড করার সময় পাইনি, কারণ কিছু দরকারি কাজে ছুটিতে হোম টাউনে এসেছি। এখন এই গল্পটা শুনলাম একটা কাজ করতে করতে, এতটাই অসাধারণ লেগেছে যে কি বলবো। থ্যাঙ্কস টিম। এই কমেন্টটা পড়েছে আমাদের একটা কন্টেন্ট, আমাদের একটা গল্প, বর্ধমানের সেই বাড়িটা এই গল্পে। থ্যাংক ইউ সো মাচ। কাজ করার সময় গল্প শোনার ব্যাপারটা কিন্তু অনেকের থেকেই পাচ্ছি, আর শুনেও খুব ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং 221B হ্যারিসন রোড। আমরা খুব তাড়াতাড়ি আমাদের মেম্বারদের জন্য অনলি মেম্বার্স এক্সক্লুসিভ শর্টস আনবো, যেখানে আমাদের বিটিএস মানে বিহাইন্ড দ্য সিনস থাকবে, আরও জিনিসপত্র থাকবে। তাহলে চলে যাই পরের কমেন্টে। আমাদের পরের কমেন্টটা করেছে আমাদের অনেক দিনের মেম্বার এবং ভেরি ফ্রিকুয়েন্টলি একজন যিনি কমেন্ট করেন, অভিন্না সিংহ রয়। অভিন্না লিখছেন, গঙ্গার চরেই হোক আর গাবতলার আড্ডাই হোক, আড্ডা আবার ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ। আর সকলকে অসংখ্য ধন্যবাদ এই আড্ডাটা এতবার রিকোয়েস্ট করার জন্য। খুব ভালো লাগে যখন আমরা একটা নতুন কিছু ট্রাই করি আর সেটা আপনারা সবাই এত সুন্দরভাবে রেসপন্ড করে সেটাতে। তারপর কমেন্টটা এগিয়ে যাচ্ছি, কমেন্টটা পড়তে পড়তে। গল্পটা একটু আলাদা স্বাদের, ভালো, তবে একটা কথা না বললেই নয়, কথা ম্যাডামের গানের গলা বেশ ভালো, কিন্তু এগিয়ে চলুন, সাথে আছি। এই কমেন্টটা পড়েছে, আমরা কয়েকদিন আগেই একটা ক্লাসিক স্টোরি করেছি, যেটা অডিও স্টোরিটার নাম ছিল চাঁদনি রাতে গঙ্গার চরে। দিস ইজ আ ক্লাসিক স্টোরি রিটেন বাই প্রখ্যাত কথাসাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়, এবং গল্পটার নাম হচ্ছে কলকাতার বিজন দ্বীপে। তা গল্পে যে ক্যারেক্টারটা কথা দত্ত, মানে আমাদের সাথে সে লেখারও কাজ করেছে এবং এই গল্পটাতে প্রথমবার আমাদের সাথে ভয়েসের কাজ করলো।
তো সেখানে একটা গানের জায়গা ছিল, একটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার। আর কথা দত্ত এটা খুব সুন্দরভাবে এক্সিকিউট করেছে। থ্যাংক ইউ সো মাচ। আর আমি চেষ্টা করব এই মেসেজটা কথাকে ডিরেক্টলি ফরওয়ার্ড করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। মুভিং অন টু দ্য নেক্সট কমেন্ট। আমাদের মেম্বার অক্ষয় মণ্ডল বলছে, দাদা আমি চেন্নাই থেকে শোনার কাজ করতে করতে শুনি। আমি তোমাদের সব গল্প শুনেছি দাদা। তালদিঘির, মানে এটা লালদিঘি হয়ে গেছে, বাট তালদিঘি হবে। তালদিঘির পুরনো মাস্টারের কি হলো, সেই গল্পর নতুন পার্ট শোনালে খুব খুশি হব। সেইটা একটা জায়গা যেটা পরে ডেভেলপ করবে এবং একটা মারাত্মক কিছুতে ডেভেলপ করবে। সেটা এখন ডিসক্লোজ একদমই করছি না, করবও না। বাট তালদিঘি আবার আসছে এই মাসের শেষের দিকে। ডু টিউন ইন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং দ্য চ্যানেল বাই বিকামিং আ মেম্বার। খুব ভালো লাগলো শুনে যে এত দূর থেকে আমাদের চ্যানেলটাকে তুমি একজন মেম্বার হিসেবে সাপোর্ট করছো। আমাদের মেম্বার সোহম ভট্টাচার্য বলছে, দাদা প্রায় 1 বছর হলো তোমাদের গল্প শুনছি, খুবই ভালো লাগে। বিশেষ করে রবিবার রান্না করতে করতে ব্লুটুথ স্পিকারে শুনি, দারুণ লাগে। থ্যাংক ইউ দাদা এমন এক অভিজ্ঞতা দেওয়ার জন্য। এটা না বলে পারছি না যে আমার মনে হয় তুমি হয়তো বাইরে কোথাও থাকো, চাকরি টাকরি করো, এই জন্য রোববার রান্না করার কেসটা আসছে। তা আমি একসময় থাকতাম আমাদের পশ্চিমবঙ্গেরই এক জেলায়। তা সেইখানে এই তালদিঘিটা কিন্তু একদম তোমার সেম সিচুয়েশানে আমি ডেভেলপ করেছিলাম এক রবিবার একা একা রান্না করতে করতে। হ্যাঁ, তার সাথে নানা জিনিসপত্র করছিলাম। তো তখন ভাবছিলাম যে এরকম হয়ে গেছি হঠাৎ করে, ফিশ আউট অফ দ্য ওয়াটার। কলকাতার কাছে আমরা সবাই বড় হয়েছি, ছোটোবেলা থেকে হট করে চলে এসেছি এখানে। তো কীরকম লাগছিল, মানে নিজেকে কোয়েশ্চেন করছিলাম। তো সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি তালদিঘি বেরিয়ে এসেছিলো। এবং তারপরে যখন এই গল্পগুলো আমাদের আরেকটা ছোটো চ্যানেল আছে ভূত প্রেতে, যখন 4টে আলাদা গল্প রিলিজ হয়, তারপরে প্রত্যয় একদিন বলে এই 4টে গল্প আমরা হ্যারিসন রোডে দেবো, ভাল লাগছে। তো সেই থেকে কিন্তু আবার 221B হ্যারিসন রোডের গ্রাম বাংলায় ফিরে আসা। থ্যাংক ইউ সো মাচ সোহম, আমাদের চ্যানেলের মেম্বার হয়ে আমাদেরকে সাপোর্ট করার জন্য। আর খুব তাড়াতাড়ি আমরা যেটা বললাম যে মেম্বার্সদের জন্য স্পেশাল শর্টস আসছে, আর তাছাড়াও খুব তাড়াতাড়ি আরও কিছু কিছু পার্কস থাকবে মেম্বারদের জন্য, যেগুলো আমরা যখন রিলিজ করবে ব্যাপারগুলো তখন ডিসক্লোজ করব। আমাদের মেম্বার অঙ্কন 126 বলছে, রোজ নতুন গল্প, উফ। এটা নোটিস করার জন্য স্পেশাল ক্রেডিট দিতে হবে অঙ্কনকে। তার কারণ হচ্ছে আমরা সবার রিকোয়েস্ট, আমরা আমাদের মেম্বারদের রিকোয়েস্ট, অনেকে আমাকে মেসেজ করেছে, অনেকে আমাকে টেক্সট করেছে, ইভেন কি অনেকে নাম্বারটাও পেয়ে গিয়ে কলও করেছে আমাদের। তারপরে আমাদেরকে বলেছে যে গল্প আরও চাই। মানে আমি যখন এই আড্ডার সেশনটা করি তখন দেখবে অনেক কমেন্টস আসে। ইনফ্যাক্ট আগের দিনও এসেছিলো, কয়েকদিন আগেও এসেছিলো, যে পুরো আমাদের 220NB হ্যারিসন রোডে যত গল্প আছে সব শোনা হয়ে গেছে। তা আমরা ভাবছিলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম যে আরও কোয়ালিটি কন্টেন্ট আরও বেশি করে কিভাবে নিয়ে আসা যায়। তো সেইটার চেষ্টা চলছে বিভিন্নভাবে, আমরা দুজন মিলে সেটা করার চেষ্টা করছি। আমাদের যারা অথার আছে তারাও কাজ করে যাচ্ছে, দিনরাত চেষ্টা করে যাচ্ছেন যাতে আমরা আরও বেশি করে কন্টেন্ট নিয়ে আসতে পারি। বড্ড ঠান্ডা লেগেছে। তা আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে আরও বেশি করে গল্প নিয়ে আসা যায়। তা সবাই আর গল্পর কোয়ালিটিগুলোও ইমপ্রুভ করার চেষ্টা করছি। এর মাঝখানে কিছু কিছু বিখ্যাত কথা সাহিত্যিকদের গল্পও যার জন্য ইনক্লুড করা হচ্ছে। হয়তো সেগুলোতে অতটা স্কেয়ার নেই, হয়তো সেগুলো অতটা ভয়ের নয়, কিন্তু গল্পগুলো কিন্তু মারাত্মক। যারা গল্প শুনতে ভালোবাসে প্রকৃত রূপে তাদের কিন্তু খুব সুন্দর লাগবে। থ্যাংক ইউ সো মাচ অঙ্কন আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। চলে যাচ্ছি পরের কমেন্টে। আচ্ছা, এবার কিছু নন মেম্বার্সদের, মানে আমাদের সাধারণ সাবস্ক্রাইবারদের কমেন্ট একটু পড়ে নিই। তাহিনী তন্নি 7906 বলছে, অনেক সুন্দর গল্প। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, বাট আপনি যদি আরও ডিটেলসে লিখতেন, আপনি কীরকমভাবে আমাদের গল্পগুলো এনজয় করেন, কি করতে করতে করেন, বা কীরকম পরিস্থিতিতে, আপনি কোথায় থাকেন, কখন আমাদের গল্প শোনেন, আরও আপনার গল্প শোনার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করতেন খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমেন্ট। কুক উইথ রুকমি বলছে, আমি ডেইলি মর্নিং ওয়াক থেকে শুরু করে রান্না, বাসন মাজা, দেন অফিস যাওয়ার পথে, দেন ব্রেক টাইম, দেন বাড়ি ফেরার পথ থেকে শুরু করে ডিনার তৈরি করা অবধি গল্প শুনি, আর আপনাদের সব গল্প শুনে ফেলেছি। তালদিঘির এপিসোডগুলো তো রিভাইজও করেছি, আর হাঁ করে বসে থাকি আবার নতুন গল্প কখন আসবে আমি শুনবো। এই কমেন্টটা জাস্ট শেষ হচ্ছে, আমার মুখটা না এরকম চড়া হয়ে গেছে। পাশে প্রত্যয় বসে রয়েছে, ওইদিকে ফটিক বসে রয়েছে, সবার না মুখে আর হাসি ধরে রাখতে পারছি না।
সত্যি খুব ভালো লাগে যখন আমাদের কাজটাকে কেউ এতটা মর্যাদা দেয় এবং আমাদের কাজটা কারুর জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঘরে বসে আমরা নিজেরা কাজ করি, আমরা তো বুঝতে পারি না ডিরেক্টলি না কার উপর কী ইম্প্যাক্ট পড়ছে। তা এই কমেন্টগুলোর মাধ্যমে আমরা খুব ভালো করে সেটা পারসিভ করতে পারি, আর খুবই সুন্দর লাগে। একটু আগেই যে কথা বলছিলাম যে আমরা আরও নতুন নতুন গল্প, আরও বেশি করে গল্প আনার চেষ্টা করছি। বলছিলাম যে অনেকজন আছে যারা গল্প শুনে ফেলেছে সব। দেখুন, বলতে বলতে আরেকজন বেরিয়ে গেলেন। থ্যাংক ইউ সো মাচ দিদি, আমাদের গল্পগুলো এত ভালোভাবে, আমাদের এত ভালো একজন একনিষ্ঠ একজন শ্রোতা হওয়ার জন্য। আশা করি ভবিষ্যতেও আপনাকে এইভাবে এনগেজ করে রাখতে পারবে 221 বি হ্যারিসন রোড। তাহলে ফটিক এদিকে প্যাক করতে আরম্ভ করে দিয়েছে, মনে হচ্ছে এখন দোকান থেকে উঠতে হবে। কিরে, ঝাঁপ ফেলবি নাকি? চলুন মাস্টার, অনেকক্ষণ হয়ে গেল। তাহলে ঠিক আছে, আজকে ওঠা যাক। দেখা হচ্ছে পরের গল্পে। টিল দেন, কিপ লিসনিং টু 221 বি হ্যারিসন রোড। বাংলার ভূত বাংলার ভয়, উল্টো পাল্টার গল্প নয়।